তো আজকে আমরা একটা সম্পাদকীয় প্রতিবেদন করব যে প্রথার শিকড় আধুনিকতার ডানা, কেমন হওয়া উচিত শিক্ষার ভিত। বিষয়টা এরকম যে প্রথাগত শিক্ষা যেটা এতদিন ধরে চলে এসেছে, সেটা কি একটা ছাত্র বা ছাত্রীর ভিতটাকে শক্ত করে, নাকি এই যে আধুনিকতার যে শিক্ষা চলে এসেছে সেটা ভিতকে শক্ত করে? তো এই দুটোর কম্পারিজন নিয়ে কিন্তু আজকের সম্পাদকীয় প্রতিবেদন। তো চলো লিখছি। শিক্ষা মানুষের জীবনের মানুষের জীবনের অন্যতম প্রধান ভিত্তি। দাঁড়ি একটি দেশের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থার উপর। শিক্ষা ব্যবস্থার উপর দাঁড়ি সময়ের পরিবর্তনের সঙ্গে সময়ের পরিবর্তনের সঙ্গে শিক্ষার পদ্ধতিতেও শিক্ষার পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। দাঁড়ি একদিকে রয়েছে একদিকে রয়েছে প্রথাগত শিক্ষা, অন্যদিকে আধুনিক শিক্ষা। দাঁড়ি প্রশ্ন হলো শিক্ষার ভিত্তি কোন ব্যবস্থায় বেশি শক্ত? প্রথাগত, এবার দেখো পুরো ব্যাপারটা আমরা একটা ইন্ট্রোডাকশন দিলাম, এবারে আমরা প্রথাগত তারপরে আধুনিক এরকম ভাবে স্টেপ বাই স্টেপ যাব। প্যারা চেঞ্জ করে প্রথাগত শিক্ষার, তোমাদের কি মতামত এই টপিকটা নিয়ে, যে প্রথাগত শিক্ষা নাকি আধুনিক শিক্ষা, কোন জিনিসটাতে একটা বাচ্চাকে বেশি স্ট্রং বানায়? তোমরা কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? এই বিষয়ে তোমরা কি মতামত রাখো? হুম প্রথাগত শিক্ষার প্রধান বৈশিষ্ট্য হলো শিক্ষক নির্ভর
শিক্ষক নির্ভর পাঠদান, কমা পাঠ্যপুস্তক কমা নিয়ম শৃঙ্খলা কমা নিয়মিত অনুশীলন এবং পরীক্ষা ভিত্তিক মূল্যায়ন। পরীক্ষা ভিত্তিক মূল্যায়ন দাঁড়ি। এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীর মৌলিক জ্ঞান কমা অধ্যবসায় ও শৃঙ্খলা বোধ গড়ে ওঠে। বিশেষ করে ভাষা, গণিত, ইতিহাস, ও বিজ্ঞানের মতো বিষয়ের প্রাথমিক ধারণা সুদৃঢ় করতে প্রথাগত শিক্ষার গুরুত্ব যথেষ্ট। তাই এই ব্যবস্থার তবে এই ব্যবস্থার কিছু সীমাবদ্ধতাও রয়েছে। দাঁড়ি। অতিরিক্ত মুখস্থ বিদ্যা, এই মুখস্থ বিদ্যা বিষয়টা আমার কিছু বলার আছে। মুখস্থ বিদ্যাটা যে সব বাচ্চারই হয় এটা কিন্তু নয়। বিশেষ করে আমি যদি আমার দিক থেকে বলি আর কি, যখন আমার স্কুল লাইফ ছিল আমি কিন্তু একদমই মুখস্থ করতে পারতাম না। হ্যাঁ,
আমি জিনিসটাকে বুঝতাম, আমার কনসেপ্ট ক্লিয়ার হতো এবং আমি আমার মতো করে লিখতাম। তো মুখস্থ বিদ্যা এবার লিখতে গেলে তো আমাকে লিখতে হবে, ঠিক আছে, সম্পাদকীয় যখন লিখছি আমাকে সমস্ত কিছুই লিখতে হবে। কিন্তু মুখস্থ বিদ্যা মানে এই নয় যে প্রত্যেকটা বাচ্চার মধ্যেই মুখস্থ বিদ্যা থাকবে। কিছু কিছু বাচ্চা এমনও থাকে যারা মুখস্থ করতে পারে না, যারা বুঝে লেখে। কেউ কেউ আছে মুখস্থ করে লেখে, ঠিক আছে। মুখস্থ বিদ্যার একটা সীমাবদ্ধতা অবশ্যই আছে, কারণ তার নিজের থেকে লেখার ক্ষমতাটা সেখানে তৈরি হচ্ছে না। আচ্ছা, তবে এই ব্যবস্থার কিছু সীমাবদ্ধতাও রয়েছে। অতিরিক্ত মুখস্থ বিদ্যা ও পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা অনেক সময় অনেক সময় শিক্ষার্থীর সৃজনশীলতা শিক্ষার্থীর সৃজনশীলতা, যুক্তিবোধ, এবং স্বাধীন চিন্তার বিকাশকে বিকাশকে বাধাগ্রস্ত করে। দাঁড়ি ফলে জ্ঞান অর্জনের পরিবর্তে পরীক্ষায় ভালো নম্বর পাওয়াই শিক্ষার প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। শিক্ষার প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। তাহলে এটা গেল হলো আমাদের প্রথাগত শিক্ষার যে যে জিনিসগুলো হচ্ছে, কি কি বৈশিষ্ট্য, তার লিমিটেশন কি কি রয়েছে, সেই জিনিসগুলো আলোচনা করলাম। এইবারে আসবো হলো আধুনিক শিক্ষার ক্ষেত্রে। তার আগে একটু বলে রাখি যে আমাদের কিন্তু WBCS মেইনস এর কিন্তু ক্লাস রয়েছে। এভরি ফ্রাইডে করে কিন্তু তোমাদের ক্লাস হচ্ছে লাইভ, ঠিক আছে। আচ্ছা, সেখানে তোমরা কি পাচ্ছ? PDF নোটস পাচ্ছ, যেটা তোমরা প্রিন্ট করে নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারবে। কি কি পাবে এখানে আছে একটু দেখে নাও। আচ্ছা, ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ, এটাতে লাইভ ক্লাস না, এটাতে অনলি নোটস। যাদের বাংলা ইংলিশের নোটস প্রয়োজন, ধরো তুমি মিসলেনিয়াস দেবে, তুমি ICDS দেবে, তুমি ধরো ক্লার্কশিপ দেবে, তোমার তখন এই নোটটা প্রয়োজন হবে। আর মিসলেনিয়াস GS এরও কিন্তু লাইভ ক্লাস হয় এবং PDF নোটস পাবে বেঙ্গলি এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে। স্যাম্পল নোটস এরকম রয়েছে, যদি আরো কিছু স্যাম্পল চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করতে পারো। যে যে টপিক গুলো করানো হয়ে গেছে সেগুলো এখানে দেখতে পাচ্ছ। এর আগের দিন কালকে যে ক্লাসটা হয়েছে, কালকে হয়েছে ডিজ ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এই টপিকটা কিন্তু কালকে করানো হয়েছে। আচ্ছা চলো এবারে দেখবো হলো যে আধুনিক শিক্ষা। আমি একটুখানি কালিটা চেঞ্জ করে নিলাম। আধুনিক শিক্ষা আধুনিক শিক্ষা এই সীমাবদ্ধতা
দূর করার চেষ্টা করে। দূর করার চেষ্টা করে। দাড়ি। এখানে শুধু তথ্য মুখস্থ করার পরিবর্তে বোঝার ক্ষমতা, কমা যুক্তি, সৃজনশীলতা, সমস্যা সমাধান, এবং ব্যবহারিক জ্ঞানের উপর গুরুত্ব দেওয়া হয়। দাঁড়ি। শিক্ষার্থীকে প্রশ্ন করতে কমা নিজের মত প্রকাশ করতে, এবং বাস্তব জীবনের সঙ্গে শিক্ষার সম্পর্ক স্থাপন করতে উৎসাহিত করা হয়। দাঁড়ি। তবে আধুনিক শিক্ষাও সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। দাঁড়ি। অতিরিক্ত স্বাধীনতা বা বাহ্যিক উপকরণের উপর নির্ভরতা কখনো কখনো মৌলিক জ্ঞান
মৌলিক জ্ঞান ও নিয়মিত অধ্যয়নের অভ্যাসকে দুর্বল করতে পারে। ঠিক আছে, তাই প্যারা চেঞ্জ করে তাই প্রথাগত ও আধুনিক শিক্ষাকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী না ভেবে পরিপূরক হিসেবে দেখা উচিত। তার মানে কি, যে প্রথাগত শিক্ষা মানেই যে সেটা পুরোপুরিভাবে ভুল, এটা কিন্তু যেমন ঠিক নয়, আবার আধুনিক শিক্ষা মানেই যে সেটা একদম 100% সঠিক কারেক্ট, এটাও কিন্তু ঠিক নয়। ঠিক আছে, প্রথাগত শিক্ষার শৃঙ্খলা ও মৌলিক জ্ঞানের সঙ্গে আধুনিক শিক্ষার সৃজনশীলতা ও যুক্তিবোধের সমন্বয়ই পারে একটি শক্তিশালী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে। That প্যারা চেঞ্জ করে শিক্ষার প্রকৃত ভিত্তি শুধু পুরনো বা নতুন কোনো এক পদ্ধতিতে নয়। যেমন দেখো, ধরো আমরা যদি 9-10 এর সিলেবাসটাই দেখি, 9-10 যদি তোমরা ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান বইটা
দেখো মোটামুটি 90s এর টাইমের বই যদি তুমি দেখো, সেই বইটা এত ইনফরমেটিভ, এত মোটা একটা বই, 19-এর একটা বাচ্চা কতটা জ্ঞান লাভ করছে। কিন্তু এখন যে 19-এর বই হয়ে গেছে, সেই বইটা এতটাই পাতলা হয়ে গেছে, না বেশি ইনফরমেশন আছে না কিছু। ঠিক আছে, আবার ইনফরমেশনের জন্য কি করতে হচ্ছে, সহায়িকা বইয়ের উপরে ডিপেন্ড করতে হচ্ছে। তো পুরোনো ভিত যেটাতে শক্ত হয়ে আসছে, সেই ভিতটাকে শক্ত রেখেই তার উপরে যদি আরো বেশি বড় করে ইমারত তৈরি করা যেত, তাহলে বেশি জিনিসটা ভালো হতো, পুরোনোটাকে বাদ দিয়ে নয়। ঠিক আছে, পুরোনোর যে ভিত শক্ত করে রেখেছে, তার বুনিয়াদের উপরে কি হতো, নতুন ভাবে কিন্তু আবার নতুন বিল্ডিং, নতুন ডালপালা যেগুলো বলা যায় আর কি, সেগুলো যদি ছড়ানো যায়, তাহলে কিন্তু শিক্ষাটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে শিক্ষার প্রকৃত ভিত্তি শুধু পুরনো বা নতুন কোনো এক পদ্ধতিতে নয়, বরং প্রথার দৃঢ় ভিতের উপর প্রথার দৃঢ় ভিতের উপর আধুনিক চিন্তার বিকাশেই আধুনিক চিন্তার বিকাশেই নিহিত। ঠিক আছে, আচ্ছা এই যে যেমন দেখো, যে পাশ ফেল ছিল না বা নেই, যদি আরেকবার এখন আবার নতুন করে চালু করে তাহলে তো আলাদা ব্যাপার, পাশ ফেল নেই। ঠিক আছে, ক্লাস 8 পর্যন্ত কোনো পাশ ফেল নেই। তাহলে পাশ ফেল কখন আছে, ক্লাস 8 এর পর থেকে রয়েছে। এবারে সেই পাস মার্কসটা কত, 25, মানে মিনিমাম তোমাকে 25 পেতে হবে। এবারে তোমাদের যে সিলেবাস রয়েছে, সিলেবাসে ধরো 85-তে হলো মেইন এক্সাম, 15 হলো প্রজেক্ট। তাহলে প্রজেক্ট একটু সুন্দর করে করলে সেখানে 15, 12, 10 পাওয়া কোনো ব্যাপার না। তো আমার নিজের চোখে দেখা কিছু কিছু স্টুডেন্ট বলছে যে প্রজেক্টে 15 আর লেখায় 10 থেকে 15 যদি তোলা যায় তাহলেই পাস। মানে তাদের কোনো টার্গেটই নেই। আগে যেটা ছিল 35-এ পাস, 35-এর মধ্যে কোনো পার্ট মার্ক ছিল না, 35 মানে 35-এই পাস করতে হতো, সেটা এখন 25 করেছে, কিন্তু তার মধ্যে 15 আর 10, মানে এই 85-র মধ্যে তোমাকে 10 পেতে হবে। 10 পাওয়ার মতো যদি তুমি পড়াশোনা করো, তাহলে তুমি কিন্তু পাস করে যাবে। বাকিটা প্রজেক্টটা সুন্দর করে করতে হবে, ব্যাস। আর কিন্তু কোনো কাজ নেই। 10 আর 15, 25, পাস মার্কস উঠে গেল। ঠিক আছে, কিন্তু আগে কি হতো, আগে কিন্তু কোনো প্রজেক্ট ওরকম ভাবে আলাদা করে ছিল না, যা তোমার বইয়ের পড়া তার উপরে ডিপেন্ড করেই কিন্তু তোমার মার্কসটা চলে আসতো। তো এই যে প্রসেস, পুরোনো প্রসেস, এটা কি পুরোনো প্রসেস, যে 35 পেলে পাস করতে হবে, এতে স্টুডেন্টদের মধ্যে একটা কি মনোভাব তৈরি হতো যে না, আমাকে পড়তে হবে, আমি যদি 35 না পাই আমি ফেল করে যাব, আমার বন্ধুরা অন্য ক্লাসে চলে যাবে, আমি যেতে পারবো না, এই যে একটা ব্যাপার। হ্যাঁ, অনেকে হয়তো বলবে যে এটা সে ভয়ে করছে, কিন্তু এটা তাকে আমার মনে হয় স্ট্রং বানায় ইন ফিউচারের জন্য অনেক বেশি। ঠিক আছে, তাকে পরিশ্রম করার ক্ষমতা তৈরি করে তার মধ্যে, যেটা আমাকে পরিশ্রম করে কিছু একটা জিনিস অ্যাচিভ করতে হবে। আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে পরিশ্রম করতেই হবে, সে তুমি ছেলে হও আর মেয়ে হও। তোমাকে নিজের কেরিয়ার বিল্ড করতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে রাত জাগতে হবে, তোমাকে প্রেশার নিতে হবে। ঠিক আছে, তো এই যে পরিশ্রম করে কিছু কিছু জিনিস অ্যাচিভ করা, আমার মনে হয় এই অভ্যাসে ছোট থেকে একটু 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 করে ভেতরে গ্রো হওয়াটা কিন্তু খুব দরকার। এবার এটা গেল হলো প্রথাগত শিক্ষা। এবার আধুনিক শিক্ষার ক্ষেত্রে কি হচ্ছে, আধুনিক শিক্ষার ক্ষেত্রে ধরো কোনো একটা টপিক, সেই টপিকটার কি করা হলো, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট, প্র্যাকটিক্যালি এটাকে ইমপ্লিমেন্টেশন করা হলো। তাহলে এর মাধ্যমে সে কি হলো, তার কনসেপ্ট, টপিক সম্বন্ধে তার কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার যখনই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তার, তখন কিন্তু সে এটা সম্বন্ধে লিখতে পারবে এবং বলতে পারবে, তাহলে তখন কিন্তু তার স্কোরটা খুব ভালো চলে আসবে। তাহলে এটা গেল হলো আধুনিক, যে যে কোনো বিষয়কে আমরা
প্র্যাকটিক্যালি ইমপ্লিকেশন করছি। ম্যাথের ক্ষেত্রেও আমরা প্র্যাকটিক্যালকে আনছি, ঠিক আছে, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি এগুলোর ক্ষেত্রে তো রয়েছে। তো বোঝা গেল আজকের লেখাটা। আর পিডিএফ নোটস এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো। আর যদি মনে হয় যে তোমরা আরো ভালো কিছু শিরোনাম দেবে বা এই বিষয়ে তোমরা তোমাদের কোনো বক্তব্য রাখবে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।